বিদেশে সিজিপিএ লাগে। I had a CGPA of 2.98. Low CGPA overcome করার সবচেয়ে ভালো ক্রাইটেরিয়া হচ্ছে রিসার্চে নিজেকে ইনভলভ করা। I published all my papers alone. সবার একটু জেনুইন একটা ডাউট থাকে যে এআই কি আমাদের চাকরি খেয়ে দিচ্ছে। হিউম্যান ইন্টেলিজেন্স পর্যন্ত যেতে আগে তো আমাদের ক্যাট ইন্টেলিজেন্স যেতে হবে বা ডগ ইন্টেলিজেন্স যেতে হবে। কেউ যদি একা রিসার্চ করে একজন প্রফেসর অলওয়েজ এটাকে ভ্যালু করে। কেউ যদি আমাকে মেন্টর করতো আমি হয়তো আর বেটার একজন রিসার্চার হিসেবে আমি ডক্টরেট স্টাডিটা শুরু করতে পারি। মেইন গোলটা হচ্ছে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং একটা সলিউশন খুঁজতে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট এই রোলগুলো কিন্তু রিসার্চ থেকে বেরিয়ে এই যে একটা এক্সপিরিয়েন্স গেদার হয় সেটা পরবর্তীতে রিসার্চে ট্রান্সলেট করা যায়। এই 3-1 বা থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ি তখন আমি রিসার্চের যত স্কিল এবং রিসার্চের যে একদম ইনিশিয়াল পদক্ষেপ সেগুলোকে কমপ্লিট করে ফেলতাম। আমি ফার্স্ট 1 থেকে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত শুধু পড়াশোনা করব। বাংলাদেশে যত আন্ডারগ্রেড স্টুডেন্ট আছে র্যান্ডমলি 10 জনকে যদি কোয়েশ্চেন করা হয় তাদের ফিউচার প্ল্যান কি, তার মধ্যে 9 জনই অ্যান্সার দিবে তারা বিদেশে যেতে চায় স্কলারশিপ নিয়ে এমএসসি বা পিএইচডির জন্য। কিন্তু তারা অনেকেই জানে না যে কিভাবে এই ফান্ডিংটা ম্যানেজ করবে। সো এই জন্য আজকের পডকাস্টে আমরা এমন একজন এক্সপার্টকে নিয়ে আসছি যিনি ভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে 10টার মতো রিসার্চ পেপার পাবলিশ করেছেন এবং উনি 6টা পিএইচডিতে ফুল ফান্ডিং পেয়েছেন। So, without any further delay, let's welcome our man of the hour, Mr. Taki Hasan Rafi bhai. Taki bhai, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আনাফ, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি তো আপনার সম্পর্কে ব্রিফলি ইন্ট্রোডাকশন দিলাম, আপনি ভাই আপনার জার্নিটা যদি একটু এলাবোরেট করতেন আমাদের সাথে। আচ্ছা, আমার জার্নিটা শুরু হয় আমি 2021 সালে আসাদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা আন্ডারগ্রেড কমপ্লিট করি। তারপরে ওই বছরই আমি আমার পিএইচডি শুরু করি হারিয়ান বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়াতে। সো আমার জার্নিটা যখন আমি একদম সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে আমার একটা গোল আমি সেট করি যে আমি পিএইচডি করব। সো যেটার ফলশ্রুতিতে আমি ঠিক সেকেন্ড ইয়ার থেকে আমি আমার প্রোফাইলটাকে গোছানো শুরু করি পিএইচডি কে টার্গেট করে। দেন ফোর্থ ইয়ারে আমি 6টা ফুল ফান্ডেড অফার পাই পিএইচডি তে এবং 2টো মাস্টার্স এর ফুল ফান্ডেড অফার পাই। দেন আমি আমার আন্ডারগ্রেড কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি আমার পিএইচডিটা শুরু করি। সাথে সাথে আমি স্যামসাং রিসার্চে ভিজিটিং রিসার্চার হিসেবে কর্মরত। আচ্ছা, আমি পার্সোনালি তাকিব ভাই সম্বন্ধে অনেক কিছু জানি, কারণ আমার ভার্সিটির অ্যালামনাই, আমরা সবাই তাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান। এখন রিসার্চ পেপার নিয়ে কিছু প্রশ্ন ছিল ভাইয়া, যদিও আপনাকে প্রশ্ন করতে ভয় লাগতেছে। আপনি যদি আমাকে বলেন যে তোর রিসার্চ পেপার কয়টা, আমি তো জানি না আমার কয়টা। আচ্ছা, যাই হোক, তো ভাই আপনাকে প্রথমেই যেটা বলি যে আপনি তো অলমোস্ট ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে সেই কোভিড এর সময় থেকে রিসার্চ করছেন। এই একাডেমিক ইঞ্জিনিয়ারিং এর প্যারা সবকিছু হ্যান্ডেল করে কিভাবে এই রিসার্চটা হ্যান্ডেল করতেন, কিভাবে রিসার্চ পেপার পাবলিশ করতেন, মোটিভেশন কি ছিল আপনার? মোটিভেশনটা হচ্ছে আমাদের যে গ্র্যাড স্টাডি যেটা থাকে, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার আন্ডারগ্রেড কমপ্লিট করি এবং আমি পিএইচডি করি কম্পিউটার সায়েন্সে। তো এই যে এই ট্রানজিশনটা আমাকে এনেবল করার জন্য রিসার্চ পেপারটা খুবই প্রয়োজন ছিল, যাতে আমি আমার প্রোফাইলটাকে ডেমনস্ট্রেট করতে পারি প্রফেসরের কাছে যে না আমি আপনার ল্যাবে কাজ করার যোগ্য। সো সেইটাকে মাথায় রেখে আমি একদম যখন 3-1 পড়ি থার্ড ইয়ারের শুরুতে তখন থেকে আমি রিসার্চ করার জন্য নিজেকে প্রিপেয়ার করা শুরু করি। দেন একাডেমিক স্টাডি আসলে আমরা জানি যে অনেক আসানুল্লাহ বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনেক প্রেশার থাকে, বাট মেইন মোটিভেশনটা হচ্ছে সময়টাকে বের করা, একটু আড্ডাকে একটু ছেড়ে দেওয়া, একটু কম আড্ডা দেওয়া। সো এটা অনেকটাই আসলে নিজের ক্যারিয়ার প্ল্যানের উপর যে আমি পিএইচডি করতে চাই বা আমি অমুক জায়গায় কাজ করতে চাই। এই যে একটা মোটিভেশন, এই মোটিভেশনের মাধ্যমে আসলে মানুষ সময় বের করে আনতে পারে। তো একাডেমিক প্রেশার থাকবেই, বাট এখান থেকে আর কি আমাদেরকে সময় বের করে ফেলতে হবে। জি জি, আমি আপনার সাথে একমত সম্পূর্ণভাবে। আসলে যে জিনিসটা আমরা ভালোবাসি সেই জিনিসটার জন্য সময় বের করা লাগে না, আমরা অটোমেটিকলি আর কি ওই জিনিসটাতে। এটা কোনো আসলে আমি কিভাবে সময় বের করেছি, আমার সময় কিন্তু আরেকজনের সাথে মিলবে না। না, আপনার সাথে জিনিসটা এমন যে আপনার রিসার্চ না করলে ভালো লাগতো, আপনি ভালো লাগা ছিল প্যাশন থেকে, প্যাশনটা ক্রিয়েট করাটাও একটা অনেকেই তো মানে খুব শর্ট টার্ম খুব মোটিভেশন থাকে, কিন্তু তারপরে গিয়ে তারা একটা লেন্থি প্রসিজার। পিএইচডি কম্পিউটার সায়েন্সে পিএইচডি খুবই লেন্থি একটা প্রসিজার। তো এই প্রসিজারে অনেকগুলো ধাপ থাকে। সো আই ডিসকাস অ্যাবাউট ইট। ওকে ওকে, থ্যাংক ইউ।
আরেকটা প্রশ্ন, যখন আমরা একদম বিগিনার রিসার্চে, তখন আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি, যেটার কারণে দেখা যায় যে আমাদের গ্রোথটা থেমে যায় বা আমরা কন্টিনিউ করতে পারি না, আমরা একটা পেপার পাবলিশ করতে পারি না। আপনি যখন বিগিনার ছিলেন, আপনি কি ধরনের প্রবলেম মেইনলি ফেস করেছিলেন? সবচেয়ে বড় মেইন প্রবলেমটা হচ্ছে রিসার্চ এরিয়াকে আইডেন্টিফাই করা, সবচেয়ে একটা মেজর প্রবলেম। কারণ এটা এটাকে খুঁজে যারাই বের করতে পারে তারাই কিন্তু আসল পার্টটা বের করে ফেলে আর কি। সো রিসার্চ যে এরিয়াটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সবার প্রথম যে গোল, যে না আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোন একটা আন্ডারগ্র্যাড বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোন আন্ডারগ্র্যাড বা কম্পিউটার সায়েন্সের কোন আন্ডারগ্র্যাড। এখন সবার প্রথম যে কাজ, যে আমি থার্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ার শুরুতেই আমি একটা রিসার্চ এরিয়াকে খুঁজে বের করব। সেটা কিভাবে বের করব? আমি ইন্টারনেটে সার্চ করব, কোনো সিনিয়রের সাথে কথা বলবো, বা আমার ইউনিভার্সিটির কোনো প্রফেসর যদি কোনো রিসার্চ করে থাকেন অ্যাক্টিভিটি, তাকে ফলো করব, তার সাথে কথা বলবো। আমার মোটিভেশনটাকে আমাকে তৈরি করতে হবে। তারপর অটোমেটিক্যালি আমি কয়েকটা এরিয়াকে সিলেক্ট করবো, তার মধ্যে থেকে একটা এরিয়াতে ফোকাস করে আমি আবার রিসার্চকে শেপ করবো আর কি। এটাই মেইন গোল। এক্স্যাক্টলি। এখন এই যে ভার্সিটি টিচারকে অ্যাপ্রোচ করার কথা বললেন, আচ্ছা আমরা কি একা একা চাইলে রিসার্চ পেপার পাবলিশ করতে পারবো যদি সম্ভব? I published all my papers alone. একা অথর ছিলেন? একা অথর ছিলাম, আচ্ছা, বা আই এম দ্য মেইন অথর। এটা প্রশ্নটা করলাম হচ্ছে ভাইয়া, অনেকেরই ভুল ধারণা থাকে যে ভার্সিটি টিচারের সাথে না করলে হয়তো পেপার পাবলিশ করা যায় না। একদমই ভুল ধারণা। কেউ যদি একা রিসার্চ করে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এন্ড কোন প্রফেসরকে কেউ যদি ডেমনস্ট্রেট করে আই হ্যাভ আ সিঙ্গেল অথর পেপার, কারণ ফার্স্ট অথর পেপার ইজ অলওয়েজ ভ্যালুয়েবল। একজন প্রফেসর অলওয়েজ এটাকে ভ্যালু করে যে ফার্স্ট অথর পেপার কয়টা। সাপোজ আমার 30টা পেপার আছে, বাট আমার ফার্স্ট অথর পেপার দুটো, ওই দুটো হচ্ছে আমার মেইন নিজের paper। স্কিলটাকে ডেমনস্ট্রেট করে। আবার কি 28টা পেপার দেশ নো ভ্যালু। একাডেমিয়াতেও পিএইচডিতে যখন আসবে ফ্যাকাল্টি হায়ারিং এ বা রিসার্চ সায়েন্টিস্ট পদগুলোতে, সবগুলোতে ফার্স্ট অথর পেপার কতগুলা রিসার্চ ইন্টারেস্টের সাথে কতগুলো অ্যালাইন করে সেটা ম্যাটার করে। আমি কতগুলা পেপার আমার কো অথর ছিল, সেকেন্ড অথর ছিল, ফিফথ অথর ছিল, ডাজন্ট ম্যাটার। আর সিঙ্গেল অথর পেপার অলওয়েজ ওয়েলকাম। এখন আমি পার্সোনালি, আমার রিসার্চ মেন্টর ছিলেন আপনি, তো আপনার এই মোটিভেশন যখন আমি নিয়েছিলাম, আপনি যখন আমাকে মেন্টরিং করেছিলেন, গাইড করেছিলেন, আমারও এরকম একটা সিঙ্গেল অথর পেপার করা আমার পক্ষে পসিবল হয়েছিল। সো ডিরেক্টলি আপনার মেন্টরশিপটা ওই টাইমে আর কি পেয়েছিলাম, সেই মানে কোভিড এর পরের কথা বলছি আর কি। তো ওই টাইমটা আর কি আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। মানে আমি কখনো ভাবি নাই যে রিসার্চ পেপার আমি পাবলিশ করতে পারবো, বাট এই জায়গায় মেন্টরিং এর একটা মানে ভালো রকমের ভূমিকা আছে। তো আপনি তো ভাইয়া অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট, আন্ডারগ্রেড স্টুডেন্ট নিয়ে রিসার্চ করেন, বাংলাদেশে অনেক স্টুডেন্ট থাকে, আবার ফরেন অনেক স্টুডেন্টও আপনার সাথে কাজ করে থাকে। তো ভাই এই যে মেন্টরিং এর এক্সপিরিয়েন্সটা, এই জার্নিটা সম্পর্কে যদি একটু বলতেন, যে মেন্টরিংটা কেন ইম্পর্টেন্ট, আপনি কিভাবে মেন্টরিং করে থাকেন, এটা নিয়ে যদি কিছু একটা বলেন। মেন্টরিং এর মেইন ইস্যুটা, যখন আমি আন্ডারগ্রেডে ছিলাম তখন সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হতো, আমি যখন পিএইচডি শুরু করি, ওই সময়টা মনে হতো যে আমার কেউ যদি আমাকে মেন্টর করতো, আমি হয়তো আরো বেটার একজন রিসার্চার হিসেবে আমি ডক্টর স্টাডিটা শুরু করতে পারতাম, যেটাকে আমার খুব ল্যাকিং আমার মনে হয়েছে যখন আমি করেছি। তো সেই জিনিসটাকে আসলে আইডেন্টিফাই করে আমি চেষ্টা করেছি যারা আমার ফিল্ডে কাজ করতে চায় বা আমার সাথে কাজ করতে চায়, একটু মেন্টরশিপ যারা চায়, রিসার্চ করতে চায়, তাদেরকে নিয়ে একটু কাজ করতে। আমার মেন্টরশিপটা হচ্ছে আমার সাথে 6 মাস কাজ করতে হবে। 6 মাসের মধ্যে আমি রিসার্চ এরিয়া বা আমি প্রজেক্টকে ডিফাইন করব, সাথে সাথে এবং কাজকে অ্যাসাইন করবো, এবং স্টুডেন্টদেরকে সেই অ্যাসাইন করা কাজকে সময়ের সাথে সাথে আমাকে ডেলিভার করতে হবে, আমার সাথে ডিসকাশন করতে হবে, আমরা একসাথে গ্রুপ ডিসকাশন করব, একটা রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করব। এটা হচ্ছে মেইন গোল আর কি। রিসার্চের মেইন গোলটা হচ্ছে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং একটা সলিউশন খোঁজা। সলিউশন নাও বের হতে পারে, কিন্তু ওই যে আমরা যে স্টেপ গুলো বের করছি, এটা দিয়েও কিন্তু অনেক সময় একটা রিসার্চ পেপার হয়ে যায়, যে সলিউশন একদম নোবেল অ্যাপ্রোচ না হলেও একটা রিসার্চ পেপার হয়ে যায় অনেক সময়। অবভিয়াসলি। আচ্ছা ভাইয়া, তো এখন যেটাই আসতে যাচ্ছি আমরা, যে যেহেতু আপনার রিসার্চ ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের এরিয়া নিয়ে, তো অবশ্যই এখানে কোডিং এর একটা বিষয় আছে। সো মেশিন লার্নিং কোডিং এর জন্য পাইথন আর দুইটা ইউজ হয়, দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কিন্তু আমরা এখনকার সময়ে সবাই পাইথন ইউজ করি। ইভেন আমি যখন আপনার আন্ডারে ছিলাম তখন আমরা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক পাইটক্স নিয়ে
আপনি কাজ করেছিলেন, যেটা একাডেমিয়ায় অনেক রিলেটেড কাজ হয়। তো আপনার এই পাইথন শেখার ব্যাপারে আপনি যদি কোনো কিছু বলতেন, পাইথনটা কেন ইম্পর্টেন্ট? পাইথনটা আমি যেহেতু আগে বললাম আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিলাম এবং আমাদের একটা কোডিং কোর্স ছিল সেকেন্ড ইয়ারে সি প্লাস প্লাস এর। জি জি। তো সি প্লাস প্লাস শেখার পরে আমি দেখলাম যে আমার স্কোর, আমি খুবই বাজে একটা স্কোর আমার ছিল আমার আন্ডারগ্রেডের সেই কোর্সে। তখন আমি ভাবলাম যে না, আমাকে এখন কোডিংটা ভালো শিখতে হবে। এখন সি প্লাস প্লাস তো আমি বুঝতে পারছি খুবই মানে শুনতে খুব কঠিন লাগে। হ্যাঁ, তখন আই স্টার্টেড উইথ পাইথন। বাট মিনওয়াইল আমি তখন সেকেন্ড ইয়ারের যখন মিডে আমি তখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, একটা রিনাউন্ড একটা কোম্পানিতে। তো সেখানে ওরা অটোমেশন নিয়ে কাজ করতো এবং আমি সেই অটোমেশন কাজ করার থ্রুতে ওরা আমাকে কিছু টাস্ক অ্যাসাইন করে যেটা পাইথন দিয়ে সলভ করতে হবে। ওই টাইম আমি তখন পাইথন শেখা শুরু করেছি। At that time আমি কি করলাম, এখন আমাকে তো কাজ করতে হবে। So I just learned Python when I was in second year or something. আমি প্রোগ্রাম শুরু করি কিন্তু অনেক লেট, অনেক লেট। মানে অনেকে ভাবতে পারে যে একদম ইন্টারমিডিয়েট স্কুল থেকে শিখে আসলে, বাট না। I started program, আমি এমন মানুষও চিনি যারা আমার লাগে আমার সাথে পিএইচডি করে, they started their coding journey before they started their PhD, 6 months before. But they were theoretically very advanced. But এই জন্য তাদের আর কি মানে ওই থিওরিটিক্যাল নলেজটা তারা মানে প্রোগ্রামিং দিয়ে কভার করে। সো ভাই এখন অনেকেই মানে আমরা অনেক সময় দেখা যায় যে মানে খুবই ফ্রিকোয়েন্টলি আমরা চ্যাট জিপিটি, মিড জার্নি এই টুলগুলোর কথা বলে থাকি। তারপর রিসেন্টলি জেমিনি এআই, যেটার মোবাইল অ্যাপের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের বাংলাদেশি জাহিদ সবুর ভাই। সো সবার একটা জেনুইন একটা ডাউট থাকে যে এআই কি আমাদের চাকরি খেয়ে দিচ্ছে কিনা। এখন এটা নিয়ে যদি ভাই আপনি কিছু very tough question. আসলে এটা একটা ডিবেটেবল একটা কোশ্চেন, বাট মানে আমার থট প্রসেস হচ্ছে যে না, এটা কখনোই সম্ভব না। কারণ আমরা যারা এআই নিয়ে কাজ করি আমরা জানি আসলে চ্যাট জিপিটিটা আসলে কিভাবে কাজ করে। সো দ্য মডেল লার্নস অল দ্য ডেটা, ও ইন্টারনেটের সব ডেটা সম্পর্কে জানে। বাট আমাকে এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এই লেভেল পর্যন্ত যেতে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সকে ক্রস করতে হবে। আমরা ডক্টর ইয়ান কুন যিনি ডিপ লার্নিং আবিষ্কার করেছেন, তার সাথে আমার রিসেন্টলি একটা কনফারেন্সে দেখা হয়। তো এই সবসময় বলতেন যে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স পর্যন্ত যেতে আগে তো আমাদের ক্যাট ইন্টেলিজেন্স যেতে হবে বা ডগ ইন্টেলিজেন্স যেতে হবে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ হিউম্যান ইন্টেলিজেন্স যাব। আমরা ধারে কাজ করি। সো একটা মডেল দেখো, আমরা ধরো তুমি চ্যাট জিপিটি ইউজ করছো, এখন তুমি একটা ইমেল লেখো যে প্রফেসরকে ইমেল পাঠাবো, তারপর ইমেল লেখার পর দেখা গেল ও একটা জেনারিক একটা ইমেল লিখে দিবে। ওই ইমেলটা তুমি যদি গুগলে নর্মাল সার্চ করো ওই টাইপের কোন একটা ইমেল, তুমি ইজিলি ওই টাইপের লেখার কোন একটা ইমেল পেয়ে যাও। কারণ কি? কারণ ও ওই ইন্টারনেটের ডেটা থেকে ও কিন্তু মডেলকে ট্রেন করে, সে তো নিচে থেকে কিছু করে, ওর কিন্তু কোনো ব্রেইন নাই। হ্যাঁ, সো চ্যাট জিপিটি হচ্ছে আমাদের, যেমন ইন্টারনেট যখন আসে তখন অনেক মানুষের অনেক থট প্রসেস ছিল যে ইন্টারনেট উইল finish the whole humankind, something like that. But reality হচ্ছে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুল আমাদেরকে ফার্দার আমাদের হোল ওয়ার্ক কালচারটাকে অনেকটুকু চেঞ্জ করবে। আমাদের যারা নিউ জেনারেশনে যারা আসবে, নতুন ইঞ্জিনিয়ার যারা আসবে, তারা অনেকভাবে তাদের কাজকে এক্সেলারেট করবে এই ধরনের টুলের মাধ্যমে। তবে এই টুলগুলো কখনোই আমাদের রিপ্লেস করবে না। মানে এগুলো জাস্ট আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে। Like there are doctors, engineers, we need human brain to solve a problem. একদম রিপ্লেস হবে না। Can't. Like I'm living in South Korea, you know, South Koreaতে হুন্ডে হচ্ছে সবচেয়ে বড় গাড়ির কোম্পানি। হুন্ডে রোবোটিক্স হচ্ছে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয় থেকেই হুন্ডে রোবোটিক্স এর শুরু। সো হুন্ডে রোবোটিক্সে একদম রিয়েলিস্টিক ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করা। So they just do some specific task. এর বাইরে নলেজ ইজ ভেরি লিমিটেড। ওকে ভাইয়া, এখন যেহেতু মেশিন লার্নিং এর কথা আসলো, তো মেশিন লার্নিং এনথুজিয়াস্ট যারা, তারা ক্যাগেলে
অনেক সময় কন্টেস্ট করে থাকে, পার্টিসিপেট করে থাকে। এখন এই ক্যাগেলে পার্টিসিপেট করার যে এক্সপিরিয়েন্সটা, এটা কি কোনোভাবে আমাদের রিসার্চে কোনো কাজে দেয়? এই স্কিলটা কি আমাদের কোনো কাজে লাগে? এটা নিয়ে যদি কিছু বলতেন। ডেফিনেটলি ডেফিনেটলি কেন বললাম, ক্যাগেল অনেকটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চায়, নট রিসার্চ ওরিয়েন্টেড, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, এই রোলগুলো কিন্তু রিসার্চ থেকে ভিন্ন। এগুলো জব বা রিসার্চটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। যেমন আমি যখন স্যামসাং এ কাজ করতাম, তখন আমাদের সাথে কিছু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কাজ করতেন। এরা কি করতেন? এরা ইন্টারনেট ডেটা সেটকে প্রসেস করতেন এবং রিসার্চ করতে রিসার্চার, গ্রুপ অফ রিসার্চার। তাদের সাথে মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা ডেটা সেট প্রিপেয়ার করতো, আর কিছু পাইপলাইন ডেভেলপ করতো, আর সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে যত ধরনের কাজ করে ডিপ্লয়মেন্টের কাজগুলো করতো। আর রিসার্চ টিমটা পুরো আলাদা। তো ক্যাগেলে কি হয়? ক্যাগেলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় যে না, আমি মেশিন লার্নিং মডেলটাকে ডিপ্লয় করতে হয়, কিভাবে ডেটা সেটকে প্রসেস করতে হয়, এই যে একটা এক্সপিরিয়েন্স গেদার হয়, সেটা পরবর্তীতে রিসার্চে ট্রান্সলেট করা যায় ইজিলি। তো এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি খুব হাইলি রিকমেন্ড করি যে যারা মেশিন লার্নিং করতে চায়, ক্যাগেলে যেন তারা কাজ করে। তো আমাদের প্ল্যাটফর্ম যেটা আমার স্কুল, এখানে আমাদের ক্যাগেল কন্টেস্ট রিলেটেড আমাদের কিছু কোর্স আছে ডেডিকেটেড। তো ওইখানে আমরা চেষ্টা করছি আর কি সবাইকে এই বিষয়ে শেখানো। এটা আর কি আমাদের একটা মানে ইনিশিয়েটিভ, দেখা যাক এটাতে বেনিফিটেড হয় কিনা সবাই, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন ভাইয়া, আপনার মতে স্টেম ফিল্ডে মানে কোন কোন পার্টিকুলার রিসার্চ ফিল্ডে ফান্ডিং বেশি? আমি যদি বাইরের কথা চিন্তা করি, বাইরের ভার্সিটি গুলোতে সব ফিল্ডে তো ওইভাবে ফান্ডিং নেয়। তো আপনার মতে কোন কোন ফিল্ড গুলাতে যদি কেউ রিসার্চ করে, কাজ করে, তার ফান্ডিং পাওয়ার চান্সেস বেশি? স্পেসিফিকলি কোন ডোমেইন, কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের কথাই আপনি বলতে পারেন, কারণ আপনি যেহেতু আপনার লাইন। কম্পিউটার সায়েন্সে যদি কেউ কাজ করে, অবভিয়াসলি machine learning and AI, but unfortunately the competition is so high, right? মানে একজন পিএইচডি স্টুডেন্ট, একটা ভ্যাকেন্সি, তার সাথে nearly about 40-50 people are applying for a single role পিএইচডি স্টুডেন্ট হওয়ার জন্য। So it's like Chinese student, they already have CVPR, ইন্ডিয়ানরাও তো অনেক আগে, আইআইটি তো দেখি মানে ওরা, and they are competing with you, so it's too hard, super hard. But computer science and other fields, theoretical computer science, software engineering, then other কিছু domains আছে, হার্ডওয়্যার সিকিউরিটি, হার্ডওয়্যার সিকিউরিটি আসলে ইসির সাথে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। বাট কোর কম্পিউটার সায়েন্সের এআই এমএল বাদে যেমন কম্পিটিশন একটু কম। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেমন ইলেকট্রনিক্সে যারা কাজ করতে চায়, তাদের জন্য খুবই দারুণ সুযোগ হচ্ছে। দক্ষিণ কোরিয়া প্রোভাইড করে, তাইওয়ান প্রোভাইড করে, সাথে ইউএস তো আছে, NVIDIA, কোয়ালকম, AMD। তাহলে তো ওইদিকে মানে অপরচুনিটি অনেক আছে, কিন্তু ইনিশিয়াল যে ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল করাটাই মনে হয় মানে যে কম্পিটিশনটা ক্র্যাক করে আর কি ওই লেভেলে যাওয়াই এটা। এখন আসি ভাই হায়ার স্টাডিজ প্রিপারেশন নিয়ে। আচ্ছা ভাই, সবার একটা জেনুইন কোশ্চেন, বিদেশ যেতে কি সিজিপিএ লাগে? আপনার কি মনে হয়? I had a CGPA of 2.98, বাট আমার কেসটা একটু ভিন্ন, কারণ আমার মোটিভেশনটাই ভিন্ন ছিল। আমি তো ওপেন টু অল কান্ট্রিজ, মানে আমি এখন দক্ষিণ কোরিয়াতে পিএইচডি করছি। যেমন আমার কোনো স্পেসিফিক কোন ইউনিভার্সিটিতে আমার যেতে হবে এরকম ইয়েতে আমি স্টার্ট ছিলাম না। আমি তো ওপেন টু অল, যে ইউনিভার্সিটি ওভারঅল কালচারালি, এনভায়রনমেন্ট, ওভারঅল আমাকে ল্যাবের যে ফান্ডিং, সবকিছুতে যে বেস্ট আমার হাতে যে অফার গুলা ছিল, আমি তাকেই বাছাই করেছি। সো যারা একটু সিজিপিএ কম, তারা যেন ওপেন থাকে সবকিছুতে, যেন আমি এখন হারবার্টেই যাব না, হারবার্টেই আমাকে টার্গেট করতে হবে না, আমি ঢেকে যাবো না, আমি টু অল ইউনিভার্সিটি। তখন কি হবে? তখন ইজিলি দেখা যাবে যে আমি একটু লো র্যাঙ্ক ইউনিভার্সিটি অথবা একটা মাস্টার ডিগ্রি করলে, তখন একটু টপ টিয়ার ইউনিভার্সিটি আমি পিএইচডি। সো লো সিজিকে ওভারকাম করার সবচেয়ে ভালো ক্রাইটেরিয়া হচ্ছে রিসার্চে নিজেকে ইনভলভ করা। যে আমি এখন থার্ড ইয়ারে পড়ি, আমি জানি যে আমার এখন সিজি 4 পেলেও ওই সময়টা থেকে তখন নিজেকে বেশি স্কিলে বেশি নজর দিতে হবে এবং রিসার্চের দিকে ফোকাস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে একটা হলিস্টিক প্রোফাইল তৈরি করা যায়। এছাড়া যে টেস্ট স্কোর গুলো থাকে, যেমন জিআরই, টোফেল, আইএলটিএস, সেগুলোতে তো ভালো স্কোর লাগবে।
জি। কম্পেনসেট করার জন্য। যেহেতু জিআরই আইএলস এর কথা আসলো, আপনি জিআরই আইএলস এর প্রিপারেশনটা ঠিক কবে থেকে নেওয়া শুরু করেছিলেন, মানে কিভাবে নিয়েছিলেন আপনি ওকে, জিআরই? আমি যখন থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন থেকে আমি জিআরই এবং টোফেলের প্রিপারেশন। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, অনেক আগে থেকে। হ্যাঁ। নরমালি তো আমরা দেখা যায় গ্রাজুয়েশনের পর প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, অধিকাংশ হ্যাঁ। তো আসলে দেখা গিয়েছে যে যখন আমি 3-1 বা থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ি তখন আমি রিসার্চের যত স্কিল এবং রিসার্চের যে একদম ইনিশিয়াল পদক্ষেপ সেগুলোকে কমপ্লিট করে ফেলি। দেন আমি 3-2 তে আমার রিসার্চ চলতে থাকে, পেপারের কাজ চলতে থাকে, সাথে সাথে আমি জিআরই এবং টোফেলের প্রিপারেশন নিতে থাকি। মিনওয়াইল আমার যখন দুটো পেপার হয়ে যায় আমি কিছু প্রফেসরদেরকে ইমেল করা শুরু করি যে তাদের সাথে ফ্রিতে আমি কাজ করতে চাই। জি। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, এবং ফ্রিতে কাজ করবো। আপনার সাথে আমি 3 মাস আপনার একটা প্রজেক্টে কাজ করবো, বা আমার একটা পেপার আছে আমি পেপার লিখছি, আপনাকে আমি কোথর হিসেবে আপনাকে ইনভাইট করবো। এটা প্রফেসর খুব পছন্দ করে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া প্রফেসরকে ইমপ্রেস করা, এবং প্রফেসর হাজার হাজার ক্যান্ডিডেট, তার মধ্যে থেকে আমি কিভাবে উঠে আসবো, সেটা হচ্ছে মেইন গোল। আর কম্পিউটার সায়েন্স এখন জাস্ট মানে র্যাট রেস চলছে। আপনি আপনার ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে, লিঙ্কডইনে এই ধরনের কিছু পোস্ট দেখি যে এই ফিল্ডটা অনেক হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে আর কি। মানে একটা বাংলাদেশি স্টুডেন্টের তো আমাদের অনেক ব্যারিয়ার থাকে, আমাদের রিসোর্সেস কম, আমাদের স্কোপ কম। সো সবকিছু ওভারকাম করে ওই পিএইচডি পজিশন বা ভালো একটা হাই র্যাঙ্ক গ্রেড স্কুলে যাওয়াটা টাফ হয়ে যায় আর কি আমাদের জন্য অনেক। সো বাট কেউ যদি চেষ্টা করে সে এটা ওভারকাম করে উঠতে পারবে আর কি। এখন ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে মনে করেন আপনি একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, একদম ফ্রেশার, ভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছেন। সো এই মোমেন্টে আপনার জাস্ট ইচ্ছা আছে যে আপনি গবেষণা করবেন, কিন্তু আপনি কোনো কিছুই জানেন। তো এই মোমেন্টটাতে আপনি সেই একদম বিগিনার তাকে আপনি কিভাবে ইন্সপায়ার করবেন রিসার্চের প্রতি, বা আপনি কি রোডম্যাপ ফলো করবেন যাতে একটা ভালো রিনাউন্ড একটা রিসার্চার সে হতে পারে? আমি যে কাজটা করতাম, আমি ফার্স্ট 1 থেকে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত শুধু পড়াশোনা করতাম, আর কিছু করতাম না, কোনো রিসার্চে কোনো কিছু করতাম না। আমার সিজি কে যত হাই সম্ভব করতাম, কারণ থার্ড ইয়ার পর্যন্ত একটা সিজিতে চলে যাওয়ার পরে ওই সিজি আর খুব একটা কমে না, খুব একটা বাড়েও না। সো একটা খুব টপ টিয়ার সিজিতে নিয়ে গেলে মিনওয়াইল আমি কিছু স্কিল ডেভেলপ করতাম, কোডিং স্কিল। যেমন আমি আমার ফিল্ডে কোডিংটা খুব ইম্পর্টেন্ট, বা আমি থিওরিটিক্যালি একটু নিজেকে একটু ম্যাথমেটিক্স একটু বেটার করতাম, যেমন মেশিন লার্নিং প্রচন্ড ম্যাথমেটিক্স লাগে, সো ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। সো এই দিকটাতে আমি একটু ফোকাস করতাম, আর মেইনলি আমি আমার একাডেমিক স্টাডিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করতাম। যেমন 3-1 পর্যন্ত আমার এম্পায়ার বিল্ড করা শেষ, দেন আই উইল গো টু রিসার্চ। তখন আমার একটা ফিল্ডকে আমি চুজ করতাম, এবং সেই ফিল্ড অনুযায়ী পড়াশোনা করতাম এবং প্রিন্সিপাল ওয়েতে রিসার্চ করতাম। দ্যাটস আলটিমেটলি। এটা মানে খুবই ভালো একটা কথা বলছেন। আমার তো সময় শেষ, গ্রাজুয়েশন শেষ, কিন্তু যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মানে মোটিভেশনাল। তারা কিভাবে, কারণ আমরা দেখেছি ভার্সিটিতে অনেকেই খুব হতাশ থাকে, ডিপ্রেস থাকে, কি হবে না হবে, সে কোনো কিছু করছে না কিন্তু সে হতাশ লাইফ নিয়ে, ঠিক আছে? সো কাজ করলে হতাশাটা আলটিমেটলি দূর হয়ে যাবে। তো ভাই থ্যাংক ইউ, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, আর আশা করি আপনি যে কথাগুলো বলেছেন এগুলা সবার খুব কাজে আসবে এবং সবাই খুবই উপকৃত হবে আমার স্কুলের এই পডকাস্টের মাধ্যমে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভাই ফর কামিং। Thank you so much, Arnav. Thank you all.